কলকাতা পুরো ভোটে 144 জন তৃণমূল প্রার্থীর সঙ্গে করা বৈঠকে ঠিক কি বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তা নিয়ে কিভাবে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। শুরুতেই দেখুন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে হবে, গাজোয়ারি করলেই কড়া ব্যবস্থা নেবে দল। বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়িতেও প্রচারে যেতে হবে। কলকাতা পুর ভোটের আগে দলীয় প্রার্থীদের সামনে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার হাজরার মহারাষ্ট্র নিবাস হলে ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতে 144 জন তৃণমূল প্রার্থীকে নিয়ে বৈঠকে বসে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, পার্থ চট্টোপাধ্যায়, মালা রায়ের মতো তৃণমূলের রাজ্য স্তরের নেতারা। সেখানেই প্রার্থীদের উদ্দেশ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্ট করে দেন, আসন্ন কলকাতা পুর নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে হবে, কোনো রকম গাজোয়ারি করা যাবে না। গাজোয়ারি করলেই কড়া ব্যবস্থা নেবে দল। অভিষেক ব্যানার্জি বলেছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হবে, ভোটদানে কাউকে বাধা দিলে তাকে দল থেকে বার করে দেওয়া হবে, যত বড় নেতারই ছত্রছায়ায় থাকে। দলের ভাবমূর্তি নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে তা নিয়ে সতর্ক রাজ্যের শাসক দল। এদিন বৈঠকে দলীয় প্রার্থীদের অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দেন, দল এখন নতুন আঙ্গিকে চলছে, কোথায় কে কি করছে তার খবর প্রতিনিয়ত দলের কাছে আসছে। পাশাপাশি তিনি বলেন, মুষ্টিমেয় কয়েকজনের জন্য দলের ভাবমূর্তি কোনোভাবেই নষ্ট হতে দেওয়া চলবে না। বৈঠকে আমাদের নির্দেশ দেওয়া হলো যে মানুষের কাছে গিয়ে মাথা নত করে ভোট চাইতে, ঔদ্ধত্য না দেখায়, সবাই নিজেকে দলের ওপর না ভাবে। কলকাতা পুর ভোটের প্রচারের অভিমুখ এদিন ঠিক করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, রাজ্য সরকার ও কলকাতা পুরসভার বিগত দিনের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বাড়ি বাড়ি প্রচারে জোর দিতে হবে। সব বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়িতেও প্রচারে যেতে হবে, প্রয়োজন হলে একই বাড়িতে দুবার করে যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরতে হবে। কলকাতা পুরসভার যে কাজ ওয়ার্ডে ওয়ার্ডে হয়েছে সেটা তুলে ধরতে হবে। সব বিরোধী দলগুলোর কাছে, তাদের যারা বাসিন্দা সবার কাছেই পৌঁছে দিয়ে ভোট চাইতে হবে। সম্প্রতি গত পঞ্চায়েত ও পুরসভা নির্বাচন নিয়ে অনুতাপের সুর শোনা যায় অনুব্রত মণ্ডল, সৌগত রায়, তৃণমূল নেতা শঙ্কর আঢ্যদের গলায়। এই প্রেক্ষাপটে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থীদের অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার বার্তা দেওয়ার পর কটাক্ষের সুর শোনা গিয়েছে বিরোধীদের গলায়। অভিষেক ব্যানার্জি হয়তো বলল, কিন্তু বাস্তবে ওর পার্টির নিচু তলায় যারা, তারা এই এক বিন্দু ওর বক্তব্যের ধারকাছ দিয়ে যাবে না। ইলেকশনে ঠিক উল্টো কাজ করে ওর পার্টিরই লোকেরা, পার্টিরই গুন্ডারা বুঝিয়ে দেবে যে আমরা অভিষেক ব্যানার্জিকে মানি না। যদি ওকে বিশ্বাস করতে হয় তাহলে তার আগে অভিষেক বাবুকে তার দলের ডায়মন্ড হারবারে তার সঙ্গী সাথী তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হয়, যারা মানুষকে ভোট দিতে দেয়নি। মুখে বলা তো এক জিনিস, আর অন্যরকম নির্দেশ যদি আবার গোপনে গোপনে চলে যায়, তার প্রতিফলন তো এখন বোঝা যাবে না, ভোটে কয়েকদিন আগেই বোঝা যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গণতান্ত্রিক উপায়ে আমরা এখানে দেখিয়ে দেব ভারতবর্ষকে যে গণতান্ত্রিক উপায়ে মানুষের আশীর্বাদ নিয়ে মমতা ব্যানার্জি এগিয়ে যাচ্ছেন। এদিনের বৈঠকে ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তবে পুরো ভোটের প্রচারে তিনি শীঘ্রই নামবেন বলে জানিয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করবেন, বেহালাতেও যাওয়ার কথা রয়েছে। ওনার 16 তারিখে যাদবপুরে এবং বেহালার চৌরাস্তায় যান। কলকাতা পুরসভার ভোট গ্রহণ 19শে ডিসেম্বর। উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। গোপাল চন্দ্র মণ্ডলকে দিয়ে আলোচনা শুরু করব। গোপালদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র শান্তিপূর্ণ ভোট করতে হবে বলেই থেমে থাকছেন না, তিনি বলছেন যারা ভোট দানে বাধা দেবে দল থেকে তাদের বের করে দেওয়া হবে। এরপর 19 তারিখের ভোট শান্তিপূর্ণ হবে, অবাধে হবে, সুষ্ঠু হবে, সকলে বাধাহীনভাবে ভোট দিতে পারবেন। এই আশা এবং আস্থা আপনারা রাখছেন তো? বিজেপি রাখছে তো? প্রথম কথাটা বলি, হঠাৎ করে তিনি এই কথাটা কেন বললেন যে গাজোয়ারি করলেই দল ব্যবস্থা নেবে? তার অর্থ এটাই যে নিশ্চিতভাবে বিগত নির্বাচনগুলোতে গাজোয়ারি বা বল প্রয়োগের ব্যাপারটা ঘটেছিল। তা আমরা ওনার কথার উপর কোথায় আস্থা বা ভরসা রাখবো, যেখানটা সদ্য কয়েকদিন আগে নির্বাচন ঘটে গেল, রাজ্য নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেখানে দেখলাম একের পর এক খুন, ধর্ষণ, লুঠতরাজ, অগ্নিসংযোগ, যেটাকে বলছি আমরা পোস্ট পোলিং ভায়োলেন্স। এরপরে সেই নেতৃত্বের প্রতি মানে টিএমসি নেতৃত্বের যে একটা কথা বলছেন, তারপরে কিসের ভরসা, কিসের আস্থা রাখতে পারবে পশ্চিম মানুষ? সুতরাং একটা কথা বারবার বলছি যে নির্বাচনটাকে বিগত দিনেও এই টিএমসি দল প্রহসনে পরিণত করেছিল,
আজকেও তারা সেই একই জিনিস করতে চাইছে, একটু নতুন আঙ্গিকে। যে কথাটা উনি বলেছেন, দল এখন নতুন আঙ্গিকে চলবে। আমি দেবনারায়ণ সরকারের কাছে আসবো। বিরোধীরা 2015, 2018 এমনকি পোস্ট পোল ভায়োলেন্সের কথা গোপাল চন্দ্র মণ্ডল বলছেন না আচালে বিশ্বাস নেই, আস্থা তারা রাখতে পারছেন না এখনই। গোপালবাবুর কথা শুনে শরৎচন্দ্রের চন্দ্রনাথের কথা না বলে পারছে না। পরের দোষ, পরের লজ্জার কথা চিৎকার করে বলে, সে শুধু আপনার দোষটুকু গোপনে ঢাকিয়া দিবার জন্য। কি হয়েছে আজকে ত্রিপুরায়? কি হয়েছে? পঞ্চায়েতে 96% দেয়নি। কি নির্বাচন হয়েছে? লোকসভায় সব থেকে বেশি রিপোলিং, পুরো ভোটে 34%। তারপরে কি হয়েছে? লজ্জায় করে। আমার প্রশ্নটা হচ্ছে, আমি যে কথাটা বলবো আজকে, অভিষেক ঠিকই কথা বলেছে, দ্য বেস্ট পলিটিক্স ইজ রাইট অ্যাকশন, সেটা মহাত্মা গান্ধী বলেছে। সত্যিকারে জীবনে যদি কিছু ভুল হয়ে থাকে, রাইট অ্যাকশন। আমি একটা কথা বলছি, না, বেস্ট পলিটিক্স ইজ রাইট অ্যাকশন। রাইট অ্যাকশনের কথা বলেছে কারণ অবশ্যই প্রান্তিক জায়গায় এই যে পঞ্চায়েতে বা পৌরসভায় ভোটে কিছু ঘটনা ঘটে, এরা রাজ্যের কথা শোনে না, উপরের কথা মনে করে নিচে থাকবো। এই কারণে এটা নয়। আপনি স্বীকার করলেন যে বিগত দিনে করেছিলেন ভুল। না, তা বলিনি তো। আপনারা কি বলেন? আপনারা যে ত্রিপুরার বুকে ত্রিপুরার কথা বলছেন, তো ত্রিপুরাতে দেখা যাচ্ছে কি নির্বাচন শেষ হয়ে গেছে, পোস্ট পোলিং ভায়োলেন্সে একটা মানুষ খুন হয়েছে, একটা মানুষের ঘর জ্বলেছে, একটা মানুষের ঘর ভেঙেছে, একটা ঘটনা দেখা যাচ্ছে। ত্রিপুরায় নির্বাচন শেষ, শান্ত, রাজনৈতিক লোক উত্তাপ কিচ্ছু নেই। আপনাদের নেতারা গেছিলেন ত্রিপুরাতে উত্তপ্ত করতে। দেবনন্দা বলুন, একটা পরিসংখ্যান দেখান যে পোস্ট পোল ভায়োলেন্স ত্রিপুরার বুকে কোথায় হয়েছে। বাংলার কথা বলে নির্বাচন শেষ হয়েছে, শান্ত হয়েছে পরিবেশ। আমি এই চাপানোতরের মধ্যে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ দা, আপনিও একথা বারে বারে বলেছেন যে বাংলার ভোটের সঙ্গে হিংসা কার্যত একটা অনুষঙ্গে পরিণত হয়েছে। এবারে যখন শাসক দলের একেবারে শীর্ষ স্তর থেকে কড়া বার্তা দেওয়া হচ্ছে, সেই ছবিটা কি বদলাবে বলে মনে হয়? অন্তত 19-এর ভোটে তার শুরুটা হবে বলে মনে হচ্ছে। দেখো, আমি ইতিবাচক জায়গা থেকে বলবো যে 34 বছরে বামেরা রাজনীতি থেকে হিংসা বা নির্বাচন থেকে হিংসা থামাতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের 10 বছর শাসনকালেও নির্বাচনী হিংসা থামেনি। বিভিন্ন নির্বাচনে আমরা বারবার দেখেছি, সরব হয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবনেতা, তিনি যদি সত্যিই পশ্চিমবাংলার নির্বাচনের থেকে হিংসা মুক্ত করতে পারেন, হিংসা মুক্ত নির্বাচন দিতে পারেন, তাহলে পশ্চিমবাংলার মানুষ, বাঙালি চিরতরে তার কাছে কৃতজ্ঞ থাকবে। কিন্তু আমি প্রত্যাশা রাখবো যে তিনি যে বক্তব্য রেখেছেন, তিনি যে পাবলিকলি যে ডোমাইনে যার বক্তব্য এসছে, যে হিংসা মুক্ত তিনি নির্বাচন পরিচালনা করবার জন্য নির্দেশ দিয়েছেন শাসক দলের সমস্ত স্তরে, এটা যাতে কার্যকারী হয়। কার্যকারী যদি না হয় তাহলে কিন্তু আবার একটা প্রশ্ন থাকবে যে বাঙালি কি রাজনীতির নেতাদের দ্বারা বারবার প্রতারিত হবে? কথা আর কাজের মধ্যে তফাৎ। এমনই তো কথা 2011 সালে নির্বাচনী ইস্তাহারে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন যে বামেদের থেকে যখন শাসন ব্যবস্থা পরিবর্তন হবে, হিংসামুক্ত পশ্চিমবাংলা হবে, হিংসামুক্ত নির্বাচন হবে। আর কখনো তিনি স্লটার অফ ডেমোক্রেসিতে যে হিংসার কথা বলেছিলেন, সেই হিংসা আর পশ্চিমবাংলায় ফিরবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা রাখতে পারেননি। 2001-এর পর এক নির্বাচনে পশ্চিমবাংলায় হিংসা আমরা দেখেছি। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখতে চাই এবং আমরা সাধুবাদ জানাতে চাই, তিনি এই বক্তব্য রেখেছেন এবং সেটা কিন্তু পালন করে প্রমাণ করতে হবে যে পশ্চিমবাংলার আর 5 জন নেতার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা। এই প্রজন্মের প্রতি ভরসা রাখা যায় এবং বাঙালিকে হিংসা মুক্তের পথ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখাতে পারেন। এই বার্তাটা শুধু যথেষ্ট নয়, কার্যকারী করেও সেটা দেখাতে হবে। এবং একই সাথে তোমায় আমি বলতে চাই, রাজনৈতিক দল যখন এই ধরনের অবস্থান নেয়, ডেফিনেটলি সেটা ইতিবাচক দিক, অবশ্যই ইতিবাচক দিক। এবং সাধারণত তারা নিয়ে থাকেন যখন সবচেয়ে দুর্বল থাকেন অথবা সবচেয়ে সবল থাকেন। একেবারে বিশ্বনাথ যেটা বলছেন যে এই যে বার্তাটা দিচ্ছেন, সেই বার্তার প্রতিফলন বাস্তবে কতটা হচ্ছে তার জন্য আমাদের 19 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু একদিকে যখন এই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন যে ভোট দানে কেউ বাধা দিলে দল থেকে তাকে বের করে দেওয়া হবে, তখন একটা পোস্টার ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বিতর্ক তৈরি হয়েছে এই কারণে, বিরোধীরা অভিযোগ তুলছে। পোস্টারে বলা হয়েছে যে কেউ টাকা চাইলে টাকা দেবেন না। তৃণমূল নেতার নামে এই পোস্টার পড়ছে এবং তাকে, সেই পোস্টারকে হাতিয়ার করে কটাক্ষ করছে বিজেপি। আমি প্রতিবেদনটা আপনাদের সামনে রাখবো, তারপর একটা বিরতি, তারপরে ফিরে আসছি আলোচনায়। তৃণমূলের নাম করে কেউ টাকা চাইলে দেবেন না, টাকা চেয়ে হুমকি দিলে থানায় অভিযোগ করুন বা দলকে জানান। সপ্তাহ দুয়েক পরই কলকাতায় পুরো ভোট। তার আগে তৃণমূল নেতা কাজল দাশগুপ্তর নামে এরকমই অসংখ্য পোস্টারে ছেয়ে গিয়েছে শিয়ালদার বিভিন্ন এলাকা। যার নামে পোস্টার পড়েছে তিনি প্রয়াত তৃণমূল কাউন্সিলর অপরাজিতা দাশগুপ্তর স্বামী এবং 49 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের পিসেমশাই।
49 নম্বর ওয়ার্ডে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, নূর মোহাম্মদ লেন, সেই নূর মোহাম্মদ লেনে দেখা যাচ্ছে যে বিশেষ আবেদন এই অঞ্চলের সমস্ত দোকানদার এবং ব্যবসায়ীদের উদ্দেশ্য করে যেটা বলা হচ্ছে যে ভোটের খরচ বা দলের নাম করে টাকা পয়সা বা আর্থিক অনুদান কেউ চাইলে সেটা প্রত্যাখ্যান করতে বলা হচ্ছে এবং হুমকি বা জোর জুলুম করলে সেই ক্ষেত্রে থানায় লিখিতভাবে অভিযোগ করতে বলা হয়েছে। কাজল দাশগুপ্ত, 49 নম্বর ওয়ার্ড, ব্লক তৃণমূল কংগ্রেস, অর্থাৎ প্রাক্তন কাউন্সিলরের স্বামী, তার নামে পোস্টারিং করা হয়েছে। আমাকে বলেছে বিভিন্ন দোকানদার কাছ থেকে কেউ মানে টাকা চাইছে, কারণ দাম বলবে তারা একটা মানে দলের একটা কোনো একটা ছেলে দিয়ে আমাকে ফোন করে, মানে সাধারণ ভাবে করবে। এবার সে যে আমাকে এইটাকে মানে সোশ্যাল মিডিয়া করে দেবে আমি তো জানি না। সে আমাকে জিজ্ঞেস করে দিয়ে আপনারা চাঁদা ফাঁদা কেউ তুলতে দিবি না। আর এই প্রেক্ষাপটে তোলাবাজি কাটমারির প্রসঙ্গ তুলে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। এটার থেকে প্রমাণিত হয় তোলাবাজি এবং কাটমানি সেটা আমাদের মতো অঞ্চলে কতটা প্রকট। আপনারা তো দেখেছেন কিভাবে দরজা ভেঙে আমাকে কুকুর ছাগলের মতন টেনে নিয়ে গেল, কিভাবে আমার বাবাকে মারলো, বউকে মারলো। কোথায় গিয়ে দাঁড়ালে একজন এলাকার তৃণমূল নেতা হিসেবে পরিচিত মানুষ নিজের মোবাইল নাম্বার দিয়ে বলতে পারেন তার শুভবুদ্ধি হয়েছে? তার মানে কি এটা পরিষ্কার নয় কি জোর জুলুম হয়? এরকম ঘটনা ঘটে বলেই তো লিখতে হচ্ছে। তারা তো তাদের দলের কর্মীদেরকে বা এই তোলাবাজ কর্মীদেরকে তো কন্ট্রোল করতে ব্যর্থ বলেই ভোটের আগে এরকম পোস্টার, এরকম লিফলেট বিলি করতে হচ্ছে। পোস্টার নিয়ে অস্বস্তিতে পড়ে বিরোধীদের দিকে দায় ঠেলেছে তৃণমূল। যদি এটাকে বলেও থাকে যে কারোর পয়সা নেওয়ার কথা বা কিছু, সেটা ঠিক, মমতা ব্যানার্জি স্বচ্ছ ভাবধারার করতে চাইছে, ভবিষ্যতে আমরা ওটাই নিয়ে চলবো। এটা যে বিরোধীরা করেন এটা কি গ্যারেন্টি আছে? সব মিলিয়ে পুরো ভোটের আগে তৃণমূল নেতার নামে পড়া এই পোস্টারগুলি নিয়ে এখন বিতর্ক তুঙ্গে। আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। কলকাতা পুরসভার যে 144টা ওয়ার্ড, তার মধ্যে 2টি ওয়ার্ড তৃণমূলের কাছে যেন জোড়া ফুলে জোড়া কাঁটা। কেন দেখুন। 73-এ তৃণমূলের নির্দল অস্বস্তি ঘুচলেও কাটা হয়ে রয়ে গেল 72 ও 68 নম্বর ওয়ার্ড। কোনো দৌড়তেই গলল না বরফ। শেষ দিনেও মনোনয়ন প্রত্যাহার করলেন না 72 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী ও প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় এবং 68 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়। শনিবার আলিপুর সার্ভে বিল্ডিংয়ে গিয়ে ভোটের প্রতীক তোলেন দুজনেই। ফলে কলকাতা পুরসভার 72 ও 68 নম্বর ওয়ার্ডে ঘাসফুলের সঙ্গে জোড়া পাতার লড়াই অবশ্যম্ভাবী। নমিনেশন জমা দেওয়ার পর মদন মিত্র মহাশয় বলেছেন, মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, কিন্তু এখন আমি দাঁড়িয়ে পড়ার পর এবং আমার সাথে যারা আছেন তাদের কাছে আমি তাহলে বেইমান বলে তো পরিচিত হয়ে যাব। এবার কলকাতা পুরসভার ভোটে পুরনো কাউন্সিলরদের অনেকেই টিকিট দেয়নি তৃণমূল। সেই তালিকায় অন্যতম 72 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও কলকাতা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন তিনি। অন্যদিকে 68 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী হিসাবে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়। তিনি প্রচারেও নেমে পড়েন, কিন্তু পরে তার কাছ থেকে দলীয় প্রতীক ফেরত নিয়ে বিদায়ী কোঅর্ডিনেটর সুদর্শনা মুখোপাধ্যায়কে লড়তে বলে তৃণমূল। দ্বন্দ্বের সূত্রপাত সেখান থেকেই। যে কোনো ডিসিশন নিতে পারে। সুব্রত মুখার্জিও ইচ্ছা ছিলেন যাতে ওকে ক্যান্ডিডেট করা না হয় তৃণমূলের। এলাকার লোক আমাকে খুব করে অনুরোধ করেছিল যাতে আমি দাঁড়াই। 72 ও 68 নম্বর ওয়ার্ডে এখন তৃণমূল প্রার্থীদের সামনে নির্দল চ্যালেঞ্জ। তাৎপর্যপূর্ণভাবে এদিনই পুরো ভোটের বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, যারা টিকিট পাননি তারা যদি অশান্তি করেন বা দলকে হারানোর চেষ্টা করেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তিগতভাবে যদি কেউ এরকম ধরনের কোনো চিন্তাধারা থেকে থাকেন, দল থেকে তাকে সতর্ক করা হয়েছে, দল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। যারা নমিনেশন উইথড্র করবেন না তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? তারা দল বিরোধী দলের থেকে যারা দল বিরোধী কাজ করবেন দল তাদের বহিষ্কার করবে, অতীতও করেছে এখনো করবে। নির্দল দলে কোনো ফ্যাক্টর নয়, যারা নির্দলে দাঁড়িয়েছেন তারা অন্যায় করেছেন। সুব্রত মুখোপাধ্যায় যতদিন বেঁচে ছিলেন ততদিন এই ঘটনা ঘটতো না। মরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই এইভাবে নাম অ্যানাউন্স করেও তারপর তাকে অপমানিত করে সরিয়ে দেওয়া, এটা দেখুন অন্য পার্টির ব্যাপার, আমাদের বলা উচিত নয়, কিন্তু সার্বিকভাবে এটা তৃণমূলী কালচার, এটা বোঝা যাচ্ছে।
যদিও 68 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায়ের সাফ কথা, তিনি দলের বিরুদ্ধে নন। আমি তো দলের এগেনস্টে নয়, আমি তো প্রার্থীর এগেনস্টে, দলের এগেনস্টে নয়। আরে দলের মতন ডিসিশন নিতেই পারে। শেষ পর্যন্ত নির্দল প্রার্থীরা খেলা কতটা ঘোরাতে পারেন সেই উত্তর মিলবে আগামী 21শে ডিসেম্বর কলকাতা পুরসভার ভোটের ফল ঘোষণা হলেই। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। দেবনাথদা, অনেকে এমনটা বলছেন যে আসলে বিরোধীটা নয়, এখন শাসক দলের মূল মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে নির্দল প্রার্থী। দেখো, দুটো বক্তব্য। আগে একটা কথা বলেছো, আজকে যে অর্থের কথাটা বলা হচ্ছে তথাগত রায়ের পরে বক্তব্য আর কিছু নয়, অর্থ নারী নিয়েই এই বিজেপি চলছে। আর বুদ্ধদেব বাবু তো নিজেই বলেছিলেন চোরেদের সরকার। এবার আছি দ্বিতীয় পয়েন্টে। হ্যাঁ, আজকে দেখো 144টার মধ্যে মাত্র 2 জন, আমি অস্বীকার করছি না, তবে সচ্চিদানন্দ বাবু একটা কথা বলেছেন, আমি সেই অস্বস্তি তো এড়ানো গেল না। আমি তোমাকে একটা কথা বলছি, সচ্চিদানন্দ বাবু কি বলেছেন, আমি তৃণমূল পার্টির সদস্য নই, আমি সমর্থন করি মাত্র। সুতরাং কাউন্সিলর ছিলেন না আগে ছিলেন, কিন্তু উনি নিজেই বলেছেন চেয়ারম্যান ছিলেন, সেটা থাকুক, কিন্তু তৃণমূলে আমি সমর্থন করি মাত্র, পার্টির লোক নই, কোনো মেম্বারশিপ নিইনি। এখন তনিমা বাবু 44টার মধ্যে খুব মাইনর, দেবনাথ ভুলে যাচ্ছেন অনেক বেশি যে তনিমা চ্যাটার্জি বিজেপি তো বিগত দিনে নির্দল প্রার্থী জিতেছিলেন, কংগ্রেসও তিনি প্রাক্তন কাউন্সিলর নির্দল প্রার্থী জিতেছিলেন। তার ওইটা শুনে ধারণা আছে, আরে আমি তা বলছি না, এই পশ্চিমবঙ্গের 144টার মধ্যে যদি একটা দুটো হয়, মুখার্জি আরে আপনাদের তো অনেক বেশি, এবং অর্ধেকের বেশি বিরোধ হয়ে গেছে, তার একটা প্লাস রয়ে গেছে বারাগঞ্জ এলাকাতে। কোনো মানে হয় না, দ্বিতীয় কথা হচ্ছে সচ্চিদানন্দ 144 এর মধ্যে দুটো কিন্তু কত পারছে বিদায়ী কাউন্সিলর। আমি তো বলছি, সুতরাং আপনারা যেটা ভাবছেন যে রতন মালাকারকে সরাতে পেরেছেন, কিন্তু পারেননি কিন্তু সচ্চিদানন্দ ব্যানার্জি 144 এর মধ্যে 72টা বিরোধী আপনাদের, তাদের আলাদা অবস্থা, তারা অন্য। কিন্তু এরকম ঘটনা ঘটেনি যে দলীয় প্রার্থী নির্দলে দাঁড়িয়ে গেছেন। কোথায় দলীয় প্রার্থী নির্দলে দেয়? অবশ্যই তনিমা চ্যাটার্জিকে প্রতীক দেওয়া হয়েছিল, তারপর প্রতীক কেন ঠিকই আছে, তার কারণটা তো আপনি জানেন না, ওদের ভিতরে কিছু সমস্যা আছে, বন্ধুদের মধ্যে নিজেদের গন্ডগোলের জন্যই তো হলো, সেটা তো ভিতরে ঢোকেননি। পুরো ভোট থেকে আমি লার্জার অ্যাসপেক্টে যাচ্ছি, সেটা হচ্ছে লোকসভা ভোট। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। যে লোকসভা নির্বাচনকে সামনে রেখে একেবারে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হচ্ছে, এমন অবস্থায় অনেকে এমনটা বলছেন যে আলাদাভাবে বিজেপি বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে তো ইউপি এর অস্তিত্ব রয়েছে কিনা এই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় শরদ পাওয়ারের পাশে দাঁড়িয়ে তুলে দিয়েছিলেন। সেই সময় যখন শিবসেনার মুখপত্রে এই কথা লেখা হচ্ছে বিশ্বনাথ দা, যেখানে বলা হচ্ছে যে মোদী বিরোধিতায় যারা লড়ছেন তারাও কংগ্রেসের ধ্বংস চাইলে সেটা বিপজ্জনক, জাতীয় রাজনীতিতে কংগ্রেসের স্থান নেওয়ার চেষ্টা ভয়ঙ্কর সিদ্ধান্ত হবে। কিভাবে দেখেন বিশ্বনাথ দা? দেখো, গত এক সপ্তাহ তোমরা 5 জন পলিটিক্যাল অ্যানালিস্টকে এই প্রশ্নটা করেছো, 5 জন পলিটিক্যাল অ্যানালিস্টই একই বক্তব্য রেখেছে, মানে একেবারে একই বক্তব্য রেখেছে যে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কংগ্রেসকে টেক ওভার করছে তাতে কিন্তু বিজেপির লাভ হবে। খুব আজকে শিবসেনার মুখপাত্র মানে পরিষ্কার করে মুখপাত্র যেভাবে পরিষ্কার করে বলা হয়েছে যে তৃণমূল কংগ্রেস যেভাবে কংগ্রেসকে অধিগ্রহণ করতে চাইছে সেটা শুধু দুর্ভাগ্যজনক নয়, বিপজ্জনক খেলা, অর্থাৎ বিরোধী শিবিরকে ছন্ন বিচ্ছিন্ন করে দেওয়া এবং কার্যত নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় প্রতিষ্ঠা করা। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা ভারতবর্ষে কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী অনৈক্যর ছবিটা বারবার তুলে আনছেন, এটা যে কোনো মতেই মানে বিরোধী শিবিরের পক্ষে স্বস্তিকর নয় এবং নরেন্দ্র মোদী বা বিজেপির জন্য স্বস্তিকারক, এই বক্তব্যটাই সামনাতে আজকে প্রতিষ্ঠা পেয়েছে। যেটা না আমার বক্তব্য কি, দি কি টু সাকসেস লিডারশিপ ইজ ইনফ্লুয়েন্স নট অথরিটি, বেন ক্লেনচার্ট বলেছিল। মানে লিডারশিপের কৃতকার্যতার চাবিকাঠি হলো প্রভাব বিস্তার করা, কর্তৃত্ব বা প্রভুত্ব নয়। মমতা ব্যানার্জি প্রভুত্ব করতে যাচ্ছে না, কংগ্রেসকে বাদ দিচ্ছে না, কংগ্রেস যেখানে দুর্বল সেখানে ঢুকছে। সেটা কি পশ্চিমবঙ্গে করেনি? পশ্চিমবঙ্গে সেটা বলতে কংগ্রেসকে বাদ দিয়ে ভাবলে চলবে না, এটাই বলা হচ্ছে শিবসেনার মুখপাত্র গোপালদা। সুবিধা তো বিজেপি, সেটা যদি হয়। আরে দুর্বল তো আপনি জানেন না, মেঘালয় কথা বলছেন যে কংগ্রেসের দুর্বল সে ঢুকছেন, মেঘালয়ের যে 12 জন বিধায়ককে ভাঙিয়েছেন, কংগ্রেস থেকে ভাঙিয়েছেন, সেটা কি দুর্বল? লোকসভা ভোট যেটা নিয়ে এই বিতর্ক চলছে সেটা তো 2024-এ, তার আগে অনেক আগে পুরো ভোট রয়েছে, তারও আগে যেটা রয়েছে সেটা হচ্ছে জওয়াদ।